হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা ইসরায়েলের, পাল্টা প্রতিবেশী দেশগুলিতে হামলা ইরানেরও। সংঘর্ষ বিরতি চুক্তির মধ্যেই পারস্পরিক হামলা। সংঘর্ষ বিরতি শুরু হতে না হতেই বন্ধ হরমুজ প্রণালী, খুলে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফের বন্ধ হরমুজ। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। বুধবার লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা ইসরায়েলের, পাল্টা প্রতিবেশী দেশগুলিতে হামলা ইরানেরও। সংঘর্ষ বিরতি চুক্তির মধ্যেই পারস্পরিক হামলা। সংঘর্ষ বিরতি শুরু হতে না হতেই বন্ধ হরমুজ প্রণালী, খুলে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফের বন্ধ হরমুজ। সংঘর্ষ বিরতি পরেই আবারও এই ঘটনায় নতুন করে পরিস্থিতি জটিল হলো কিনা প্রশ্ন উঠছে আবারও। মধ্যপ্রাচ্যে আবারও বাজল কি যুদ্ধের দামামা? লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা ইসরায়েলের, পাল্টা প্রতিবেশী দেশগুলিতে হামলা ইরানেরও। সংঘর্ষ বিরতি চুক্তির মধ্যেই আবারও পারস্পরিক এই হামলা। সংঘর্ষ বিরতি শুরু হতে না হতেই বন্ধ হরমুজ প্রণালী, খুলে দেওয়া হয়েছিল হরমুজ প্রণালী, আর তার কয়েক ঘন্টার মধ্যেই ফের বন্ধ করে দেওয়া হলো হরমুজ প্রণালী। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। রাজাগোপাল বাবু, হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো, কিন্তু এমন পরিস্থিতি আবার তৈরি হলো যে ফের বন্ধ করে দেওয়া হলো হরমুজ প্রণালী। সংঘর্ষ বিরতির মধ্যেই আবারও হামলা, কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, এই মধ্যপ্রাচ্যে সংঘর্ষ বিরতির ইতিহাস যদি দেখেন, কোনোদিনই সে সংঘর্ষ যে বিরতি সেটা বেশি দিন লাস্ট করেনি। খুব অল্প, কব থেকে এশিয়া ওয়ার থেকে সবকিছুই অল্প দিনের মধ্যেই ভেঙে গেছে। যে বিশ্বাসের ব্যাপারটা সেখানে কোথাও নেই। তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি গন্ডগোল, ঝগড়া, মারপিট, যুদ্ধ এই মধ্যপ্রাচ্যেই তো ঘটেছে না? তো যাই হোক, তো যেটা আশা আমরা করছিলাম যে হরমুজ প্রণালী খুলে গেলে সারা বিশ্বের জ্বালানি সংকটটা কয়েক মাসের জন্য মিটবে, এটা আমরা আশা করছিলাম। এবং এক উৎফুল্লতা দেখা গিয়েছিল শেয়ার মার্কেটে। আমরা দেখলাম বেশ চাঙ্গা হয়ে গেছে, তেল ঢুকবে, এলএনজি, এলপিজি সব ঢুকবে। কিন্তু এই যে হঠাৎই দেখা গেল যে ইসরায়েল লেবানন আক্রমণ করেছে, ওরা কিন্তু তখনই বলেছিল, যখন যুদ্ধবিরতি ঘোষণা হলো, ওরা কিন্তু পরিষ্কার বলেছিল যে লেবানন কিন্তু এই চুক্তির আওতায় নেই। হ্যাঁ, এখন তখন কিন্তু ট্রাম্পের তরফ থেকে কোনো বক্তব্য আসেনি। এবং সেটা লেবাননের উপরে, লেবাননের যে হিজবুল্লাহ আছে, এরা তো সবাই ইরানের প্রক্সি গ্রুপ। ইরান শুধু নিজে লড়াই করে না, 4-5 জায়গায় সিরিয়াতে ওদের প্রক্সি গ্রুপ আছে, ইরাকে আছে, ইয়েমেনের হৌতি আছে, সুদানের যে এসএএফ আছে, তাদেরকে নিয়ে এরাকে চারিদিকে এরা আমেরিকার বিরুদ্ধে, সৌদি আরবের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে এরা লড়াই করে যাচ্ছে। ইরান এদেরকে নানানভাবে আর্থিক সামরিক সাহায্য দেয়। এবং হিজবুল্লাহ যেহেতু একেবারে যার লেবানন ইসরায়েলের কাছেই, এদের আক্রমণে ইসরায়েল ব্যতিব্যস্ত, এটা সত্যি ঘটনা। কিন্তু যখন চারিদিকে একটা শান্তির বাতাস বইছে, তখন সবাই চাইছে যে তেলের দাম কমুক, হঠাৎ এই সময় আক্রমণ যেমন আমার যেটা মনে হচ্ছে, ইসরায়েলের ইলেকশন তো নভেম্বরের ডিউ থাকলেও মনে হচ্ছিল যে সেই খুব তাড়াতাড়ি হবে। সেই কোথাও নেতানিয়াহুর মনে হচ্ছে যে হয়তো যুদ্ধে ইসরায়েল খুব কিছু পায়নি, তাই একেবারে লেবাননের হিজবুল্লাহকে আমি শেষ করে দিয়েছি। আপনি রাজাগোপাল বাবু এটা বলছেন যে একটা রাজনৈতিক কারণও থাকতে পারে এই হামলার পেছনে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন। দীপ্তাংশুদা, এই যে একটা সংঘর্ষ বিরতি হতে না হতেই আবারও নতুন করে এই একটা হামলা, পাল্টা হামলা। রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম, উনি ইসরায়েলের ভোটের কথা বলছেন, আসন্ন ভোটের কথা, যে ইসরায়েলের পাওয়ার এখনো পর্যন্ত কিছু সেরকম ভাবে নেই, ফলে একটা রাজনৈতিক কারণও থাকতে পারে। আপনার কি মত? রাজাগোপাল দা একদম ঠিক বলেছেন। সংঘর্ষ বিরতি তো সেখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানেরই দেখেছি কথা। সেখানে পাকিস্তানের শেহবাজ শরীফের যে টুইট, প্রেসিডেন্ট ট্রাম্পের যে টুইট, এই প্রত্যেকটা টুইট এটা বিপাক্ষিক দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। সেখানে ইসরায়েলের কথা কোথাও লেখা নেই। এবং ইসরায়েল
এই সিজফায়ারের মধ্যে কোথায় আছে ঠিক পরিষ্কার নয়। এক, দ্বিতীয়ত কাল থেকেই যেটা আমরা জানতে পারি, তারা এই প্রভোগ করার জন্য, এইটাকে নিচু দেখাবার জন্য লেবাননের এই হাউতিদের বিরুদ্ধে কিন্তু কাল থেকে তারা তাদের অ্যাটাক এবং মিসাইল অথবা ক্ষেপণাস্ত্র ফেলা শুরু করে দিয়েছিল। এটা হচ্ছে এক। কিন্তু এইটা যদি চলতে থাকে ইমিডিয়েটলি, যেহেতু হাউথি লেবানন একবারে ইরানের সঙ্গে লড়াই করছিল, তো ইরান নিশ্চিতভাবে তাদের প্রত্যাঘাত করতে বাধ্য। সেই প্রত্যাঘাত ইরান করেছে এবং বিভিন্ন জায়গায় গালফ দেশে সেইখানে সেই প্রত্যাঘাত আবার শুরু হয়েছে। তো আমরা ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে যাচ্ছি। এতে বোঝা যাচ্ছে একটা প্রথম কথা, ইসরায়েল তার উদ্দেশ্য আর আমেরিকার উদ্দেশ্য, এই যে 40 দিনের লড়াই চললো, দুজনের একবারে বিপরীত। আমি একও বলছিলাম বিপরীত। একজন চায় মধ্যপ্রাচ্যের কন্ট্রোল, কমপ্লিট আরবিক দেশগুলোর কন্ট্রোল, আর মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চায় সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে ব্যবসা, যুদ্ধটা সামনে ফাসাদ, পেছনে হচ্ছে আর্মসের ব্যবসা। এই 40-45 দিনের যুদ্ধে যা আর্মসের ব্যবসা করলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা হচ্ছে অভাবনীয়। এবং নেক্সট 10 বছরের জন্য যত বড় বড় মাল্টি বিলিয়নিয়ার আর্মস ইন্ডাস্ট্রি, তারা যে টাকা, এটা কিন্তু কেউ দেখলো না পুরো বিশ্বে, যে এই যুদ্ধের পেছনে কিন্তু সবচেয়ে বড় একটা কম সংখ্যা ব্যবসায়ী টাকা বানায়। এবং ট্রাম্প ব্যবসায়ীদের সঙ্গে, ট্রাম্প যারা টাকা বানায় তাদের সঙ্গে, এবং ট্রাম্প ইরান যে রেজিম চেঞ্জ করার ছিল, রেজিম চেঞ্জ হয়নি। একজন আয়াতুল্লাহ খামানি গেছে, আর একজন আয়াতুল্লাহ খামানি এসছে। ট্রাম্প চেয়েছিল ওখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করা। এখন একটা পয়েন্ট আছে যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট সিভিল এন্ড ইউজের জন্য করতে ওরা পারে। হরমুজ প্রণালী বলেছে ইরান একটা টোল নিয়ে পাস করবে। তো হরমুজ প্রণালীতে কোনোদিন তো টোল ছিল না, এবং বিশ্বের 20% এনার্জি সেক্টরের তেল ওইখান দিয়ে যায়, গ্যাস ওখান দিয়ে যায়। এই প্রথা তো ছিল না। তো এটা আমেরিকা করছে। সো দেয়ার ইজ আ শেয়ার অফ, এই যে কোনো না কোনো, যেটা আমাদের সামনে আসছে না, পৃথিবীর সামনে আসছে না, এটা টাকার ব্যাপার। তো এটা শুধু যুদ্ধ দেখলে হবে না, শুধু কি উদ্দেশ্য দেখলে হবে না, এখানে হচ্ছে হাজার হাজার বিলিয়ন অফ ডলারের ব্যবসা চলছে মানুষের দেহ, মানুষের রক্তের ওপর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে দীপ্তাংশুদা। দীপ্তাংশু চৌধুরী, কর্নেল, অবসরপ্রাপ্ত সেনাকর্তা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে।